এমসিকিউ প্যাটার্ন সেই প্রশ্নগুলো একটু আলোচনা করতেছি। প্রথম প্রশ্নটা লেখা আছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি, অর্থাৎ NH3, HCl, CO2 এবং CH4, অর্থাৎ অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং কি মিথেন, এই চারটির মধ্যে কার ব্যাপন হার বেশি? আমরা জানি ব্যাপন হার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার কী হবে? বেশি হবে। তাহলে আমরা এই প্রত্যেকটা মৌলের একটু আণবিক ভরটি একটু বের করে দেখে আসি, তাহলে আমরা একটু সহজে বুঝতে পারবো। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর আমি জানি 14 প্লাস 3, হাইড্রোজেনের 1 দিয়ে 3 গুণ দিলে কত হবে? 3 অর্থাৎ টোটাল হয়ে যাবে আমার কত? 17। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বা আণবিক ভর যেটাকে আমরা বলি, প্লাস ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, তাহলে যোগ করলে হচ্ছে আমাদের 36.5। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা যদি বলি, কার্বনের আণবিক ভর হচ্ছে 12, আর অক্সিজেনের আণবিক ভর 16, আর 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে কত হবে? 32, এই টোটাল হচ্ছে 44। আর যদি মিথেনেরটা করি, কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের 1 আর 4 দিয়ে গুণ দিলে 4 একে কত? 4, এ হলো আমাদের 16। তাহলে আণবিক ভর বের করে আমরা দেখতে পারলাম যে অ্যামোনিয়ার আণবিক ভর 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5, কার্বন ডাইঅক্সাইডের 44 এবং মিথেনের 16। তো আমরা আগে বলছি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছিল কোনটির ব্যাপন হার বেশি। তাহলে ব্যাপন হার বেশি বোঝা গেছে আমাদের কয় নাম্বার? 4 নাম্বার অপশনটা, অর্থাৎ CH4, মিথেন হচ্ছে আমাদের সঠিক আনসার। 2 নম্বর কোয়েশ্চেন ছিল কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়, অর্থাৎ কোনটার মধ্যে লিপিডটাকে রাখলে সেটা দ্রবীভূত হবে না। অদ্রবণীয় মানে দ্রবীভূত হবে না। তাহলে সেটা আমরা জানি পানি। পানিতে যদি আমি লিপিডকে রাখি তাহলে সেটা কখনোই পানিতে কি হবে না? দ্রবীভূত হয় না। 3 নম্বর প্রশ্নটা ছিল ইলেকট্রোবিন্যাস দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d নেই 4s2। এই 3 নম্বর প্রশ্নের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, বলা হয়েছে এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? তাহলে আমরা ইলেকট্রনগুলো যোগ করলে বোঝা যাবে যে মৌলটা কি। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, পরেরটা 2টা, তাহলে 2 2 4, 4 আর 6 10, 10 2 12, 12 হচ্ছে 18, 18 2 কত হয়? 20। তাহলে আমরা জানি 20 আণবিক ভর বিশিষ্ট মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। 20 আণবিক ভর বিশিষ্ট মৌলটা হচ্ছে কি? ক্যালসিয়াম। প্রোটনের চার্জ হবে পজিটিভ, অর্থাৎ সে মানটা হবে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা মুখস্থ। আর যদি ইলেকট্রনের বলা হয়তো, তাহলে ইলেকট্রনের হইলে হয়তো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রোটনের চার্জ, আর এটা হচ্ছে কি? ইলেকট্রনের চার্জ। প্রোটনের চার্জ অলওয়েজ পজিটিভ হবে, আর ইলেকট্রনের চার্জ অলওয়েজ কি হবে? নেগেটিভ হবে। এবার সাথে আছে ভর। ভর কত হবে? তাহলে ভর যদি আমরা বলি, তাহলে প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি গ্রাম এককে রাখি তাহলে সেটা হবে -24, আর যদি আমরা কেজি এককে রাখি তাহলে সেটা হবে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। কারণ গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হয়, আর 1000 মানে 10 কিউব। 10 কিউব মানে 3টা সংখ্যা হবে, অর্থাৎ পাওয়ারের সাথে 3 যোগ হবে। তাহলে পাওয়ার ছিল আগে -24, 3 যোগ করলে সেটা হবে কত? -27। কারণ 24, 25, 26, 27, 3টা যোগ করলে 27 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা আনসার। 6 নম্বরটার কথা বলছে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না। কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না? আমরা জানি উদ্যোপাতিত পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে সেগুলো কি হয় না? তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। আর এই উদ্যোপাতিত পদার্থগুলো হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, ন্যাপথালিন, কর্পূর, নিশাদল, এগুলো হচ্ছে আমাদের কি? ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি এখানে সঠিক আনসারটা হবে নিশাদল, কারণ নিশাদল হচ্ছে কি? উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। অর্থাৎ যার কোনো তরল অবস্থা নেই, সেটা সবসময় কি থাকবে? কঠিন এবং গ্যাসীয় অবস্থায় চলে যাবে। 7 নম্বর প্রশ্ন ছিল পর্যায় সারণীতে বোরনের অবস্থা হতো। তো পর্যায় সারণীতে যদি বোরনের অবস্থাটা একটু বের করি, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা হবে 1s2 2s2 2p1, অর্থাৎ
এটা কত নম্বর পর্যায়ের এবং কত নম্বর গ্রুপে অবস্থিত। আমরা জানি এই যে লাস্ট যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা হচ্ছে পর্যায়। তাহলে আমরা বলতে পারি যে 2 নাম্বারটা হচ্ছে কি পর্যায়, অর্থাৎ পর্যায় 2। পর্যায় কত? 2। আর গ্রুপ হবে যেহেতু এটাও 2 এটাও 2, অর্থাৎ 2 দুইটাই 2s। গ্রুপ নির্বাচন করতে হলে এই s এর ইলেকট্রন আছে 2টি, p এর ইলেকট্রন আছে কয়টি? একটি। এই মোট ইলেকট্রন আছে 3টি। তাহলে এই 3টি 3। আবার আমরা জানি s এবং p এর যোগফল যদি 2 এর অধিক হয়, s এবং p এর যোগফল যদি 2 এর অধিক হয় তাহলে তার সাথে কি যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। তাহলে 3 + 10 যদি আমরা যোগ করি তাহলে গ্রুপ হবে কত? 13। তাহলে আমরা বলতে পারি বোরন 2 নম্বর পর্যায়ের 13 নম্বর গ্রুপের মৌল। সবচেয়ে দুর্বল কোন মৌলিক বলটি? সবচেয়ে দুর্বল মৌলিক বল আমি জানি কয়টি? 4টি। মৌলিক বল কয়টি আছে? 4টি। সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। মাথায় রাখতে হবে সবল সবচেয়ে শক্তিশালী, কিন্তু দুর্বলে দুর্বল নয়। সবচেয়ে বেশি দুর্বল বল হচ্ছে কোনটা? মহাকর্ষ বল। তাহলে আমরা আনসারটা বলি সবচেয়ে বেশি দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে বেশি শক্তিশালী বল হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। আমি যদি এটার ক্রমটা লিখি তাহলে এরকম দাঁড়াবে, প্রথম হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে কি তড়িৎচুম্বক বল, তারপর হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এটা হচ্ছে আমাদের অনুপাতটা, অরিজিনালি ক্রমটা। সবচেয়ে পাওয়ার সরবল, তারপর তড়িৎ, তারপর দুর্বল, তারপর হচ্ছে কি মহাকর্ষ বল। 9 নম্বর প্রশ্নটা বলছে নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়? তার মানে আমাদের শক্তিটা বের করতে বলছে। তাহলে শক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি ইকে = ½ mv²। ইকে মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, এম মানে ভর, আর ভি মানে ভেলোসিটি মানে ব্যাগ। তাহলে আমি এখন যদি মানটা বসাই ½ × m, ভর দেওয়া আছে আমাদের 50 কেজি, ইন্টু ব্যাগ, ব্যাগ দেওয়া ছিল কত? 5²। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 50 × 5 × 25। তাহলে দুইটা যদি কাটি 25, 25 বসে কত হবে? 625। কাজের একক কে বা শক্তির একক? জুল। কাজের এককও জুল, শক্তির এককও জুল। যেহেতু শক্তি বলছে কত, তাহলে আনসার হবে আমাদের 625 জুল। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে 293 কেলভিন তাপমাত্রায় 10 মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে 303 কেলভিন তাপমাত্রায় নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? আর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর মানটা দেওয়া আছে। তাহলে আলফার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটা সহগের সূত্র হচ্ছে আলফা = L2 - L1 / L1 × T2 - T1। তাহলে এখানে মানে যেহেতু বলছে দণ্ডের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেলে এত মান হবে, দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি মান হচ্ছে আমার L2টা বের করতে বলছে। তাহলে L2 এর মানটা যদি আমি বের করে নিয়ে আসি তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে L2 যদি বের করতে চাই, এটার নিচে তো মনে 1 আছে, তাই 1 এর সাথে যদি এটা গুণ দেই তাহলে হবে L2 - L1 = আলফার সাথে এটা গুণ দিলে আলফা L1 × T2 - T1। বা আমি লিখতে পারি L2 যদি এটা ওই পাশে চলে যায় তাহলে মাইনাসের L1 ওই পাশে গেলে হয়ে যাবে প্লাসের L1, আর প্লাস আলফা L1 × T2 - T1। এখন আমি যদি L1টাকে কমন নেই, L1টাকে যদি কমন নেই তাহলে দাঁড়াবে 1 + আলফা × T2 - T1। এখন যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এই যেমন L1 এর দণ্ডের দৈর্ঘ্য ছিল আমাদের 10 মিটার, তাহলে L1 হচ্ছে আমার 10, 1 + আলফা, আলফার মান দেওয়া আছে 10^4, আর T2 দ্বিতীয়টা তাপমাত্রা দেওয়া আছে আমাদের 303 কেলভিন, আর প্রাথমিক অবস্থার তাপমাত্রা দেওয়া আছে 293 কেলভিন। এই ক্যালকুলেশনটা করে আগে দুইটাকে মাইনাস করে এটার সাথে গুণ করতে হবে, তারপর 1 যোগ করে আবার এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে যে আনসারটা আসবে সেটি আমার কি? দ্বিতীয় দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে আনসারটা এখানে বসাতে হবে, ক্যালকুলেশন করে দেখবো, তাহলে আনসারটা বের হয়ে আসবে ইনশাল্লাহ। 11 নম্বর যে কোয়েশনটা ছিল কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি আমরা জানি পরের শ্রেণীতে একই গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আকার বাড়ে, কিন্তু আয়নীকরণ শক্তি হ্রাস পায়, কমে যায়। আবার একই পর্যায়ে বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ শক্তিটা বেড়ে যায়, ফলে আকারটা ছোট হয়ে যায়, আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়। যেহেতু মৌলগুলো দেওয়া আছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। তা আমি জানি সোডিয়াম হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা 11,
ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। তার মানে একই পর্যায়ের মৌল সব কয়টা। তাহলে আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি বাড়ে, যেহেতু সর্বডানের মৌলটা হচ্ছে সিলিকন, সুতরাং সিলিকনের আয়নীকরণ শক্তি হবে কি সবচেয়ে বেশি। তারপর আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগ কী হবে। তাহলে সহজ জিনিস, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর এটা হচ্ছে কি তাপমাত্রা। আমরা এটাকে এইভাবে সাজাতে পারি যে ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল টি, এল ওয়ান ইন্টু কি ডেল টি। এই যে ডেল টি মানে তো তাপের পরিবর্তন, তাহলে তাপের পরিবর্তন যদি দ্বিগুণ করা হয় তাহলে আলফার মান হবে কি অর্ধেক, কারণ আলফা ইকুয়াল টু 1/2। যেহেতু বলছে তাপের পরিবর্তন দ্বিগুণ করা হয়, তার মানে এ ডেল টি এর মানটা ধরে নেবো আমি 2, আর এই মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো বাদ দিয়ে আমি যদি কাজ করি, যেহেতু শুধুমাত্র তাপমাত্রা আর দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে সম্পর্কটা বলছে, সুতরাং আমরা বলতে পারি যে 1/Δt এর মান দ্বিগুণ, সুতরাং দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে কি অর্ধেক। তো সুতরাং আনসারটা হবে 12 নম্বর প্রশ্নের আনসার কি অর্ধেক। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জের সংকর ধাতু নিচের কোনটি। ব্রোঞ্জ একটা সংকর ধাতু, এই ব্রোঞ্জকে সংকর ধাতুটাকে আমরা একসাথে লিখতে পারি, ব্রোঞ্জ হচ্ছে কপার প্লাস টিন, এই দুইটার মিশ্রণকে বলা হয় কি ব্রোঞ্জ, এই তিনটার মিশ্রণকে বলা হয় ব্রোঞ্জ। তাহলে কপার এবং টিন, এসএন মানে টিন স্ট্যানাম, আর হচ্ছে কপার মানে কাপ্রাম, মানে কপার এবং টিন, এই দুইটার মিশ্রণকে বলা হবে কি ব্রোঞ্জ। 14 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, বলছে বংশগতিবিদ্যার গবেষণায় ম্যান্ডেল মটরশুঁটি গাছকে কেন বেছে নিয়েছেন। তাহলে আমরা জানি মটরশুঁটি গাছ বেছে নেওয়ার মেইন কারণ হচ্ছে কি এটা এক বছর বাঁচে, 1 বছরের বেশি বাঁচে না। কিন্তু এখানে অপশনে দেওয়া আছে এটি বহুবর্ষীয় জীবী উদ্ভিদ, এটা ভুল কথা, কারণ এটা কখনোই বহুবর্ষীয় জীবী না, এটা হচ্ছে 1 বর্ষীয় জীবী। তার মানে 1 নম্বরটা বাদ। 2 নম্বর বলছে এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ আছে, কথা সত্য, 2 নম্বরটা সঠিক। 3 নম্বরটা বলছে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম, বংশধর সৃষ্টি করে, এটা সঠিক। তাহলে আমরা 14 নম্বরের আনসার বলতে পারি 2 এবং 3। 15 নম্বর বলছে ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর মধ্যে ক্ষেত্রে আমার বলছে প্রথম অপশনে জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কথা সত্য। জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক, এটাও সত্য। 3 নম্বর অপশনে বলছে ভাইরাসের বংশগতির বস্তু বহন করে, এটা ভুল কথা, কারণ ভাইরাসে কখনো কি থাকে না ডিএনএ থাকে না। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 1 এবং 2। পরবর্তী থেকে নিয়মিত তোমাদেরকে প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা সলিউশন করে দিব। সবাই ভালো থেকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সবাই একটু সাবস্ক্রাইব করে নিবে।